আসসালামু আলাইকুম। আমাদের অনেকেই একটি সমস্যায় সবসময় ভুগে থাকি, সেটি হচ্ছে বুকে জ্বালা পোড়া। এবং এই বুকে জ্বালা পোড়া বুক থেকে শুরু হয়ে গলা, ঘাড় এবং থুতনিতে এসে পৌঁছায়। দেন এই বুকে জ্বালা পোড়া আমরা যখন রাতে খাবার খাই, দেন তারপরে শুয়ে থাকি, তারপর অনেকের ক্ষেত্রে যারা ঝুঁকে কাজ করে তাদের ক্ষেত্রে এই বুকে জ্বালা পোড়া তার তীব্র আকার ধারণ করে। মেডিকেলের ভাষায় এই বুকের এই জ্বালা পোড়া সহ আরো অনেক সিমটম আছে যেগুলোকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফিগিয়াল রিফ্লাক্স ডিজিজ। আজকের এই ভিডিওটিতে গ্যাস্ট্রো ইসোফিগিয়াল রিফ্লাক্স ডিজিজের উপসর্গ, কারণ, কোন কোন অভ্যাস আপনার এই রোগটাকে বাড়ায় দিতে পারে এবং এর ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট এই সম্পর্কে আলোচনা করা হবে। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন এবং যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর মেডিকেল কলেজ থেকে আজকে আপনাদের সামনে গ্যাস্ট্রো ইসোফিগাল রিফ্লাক্স ডিজিজ নিয়ে আলোচনা করব। এই গ্যাস্ট্রো ইসোফিগাল রিফ্লাক্স ডিজিজ যে আরো অনেক কিছু সিমটম আছে। প্রথম সিমটম আমরা বললাম যে বুকে জ্বালা পোড়া। দ্বিতীয় হচ্ছে পোড়া ঢেকুর আসা, অনেকেরই পোড়া ঢেকুর আসে। 3 নাম্বার হচ্ছে সবসময় মনে হবে গলায় কিছু একটা আটকায় রয়েছে। তৃতীয়ত বমি বমি ভাব হওয়া। 4 নম্বরে পেটে জ্বালা পোড়া সহ তীব্র ব্যথা। 5 নম্বরে কাশি। এরকম আরো কিছু উপসর্গ আছে। এই যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটা কেন হয়ে থাকে এটা আমাদেরকে আগে জানতে হবে। এখান থেকে আমরা আমাদের ট্রিটমেন্ট প্ল্যান জানতে পারবো। তো এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বুঝতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে স্টোমাক এবং ইসোফেগাস, অর্থাৎ আমাদের পাকস্থলী এবং খাদ্যনালী। আপনারা নর্মালি যখন খাবার খান সেই খাবারটা মুখ গহ্বর থেকে অন্ননালী হয়ে পাকস্থলীতে এসে পৌঁছায়। এই পাকস্থলীতে খাবার আসার পরে পাকস্থলী থেকে খুবই গুরুত্বপূর্ণ 2টা জিনিস সিক্রেশন হয়। এক, চিপ সেল থেকে সিক্রেশন হয় পেপসিনোজেন এবং প্যারাইটাল সেল থেকে সিক্রেশন হয় হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এই পেপসিনোজেনকে অ্যাক্টিভ করার পরে পেপসিনে পরিণত হয় এবং এই পেপসিনটা আমাদের প্রোটিন ডাইজেশনে হেল্প করে থাকে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনোজেনকে অ্যাক্টিভ করে এবং বিভিন্ন ব্যাকটেরিয়াকে মেরে ফেলে থাকে। এই যে আমাদের স্টোমাকের মধ্যে খাবার আসলো, দেন সিক্রেশন হইলো, এগুলো একসাথে মিক্স হয়ে যায় স্টোমাকের মধ্যে এবং এই স্টোমাক কন্টেন্টটা কিন্তু নর্মালি কখনো আমাদের আর ইসোফেগাস বা খাবারের যে নালীটা আছে সেখানে আর ফিরে আসে না। এর কারণ এই যে আমাদের ইসোফেগাস এবং স্টোমাক এর মাঝে হচ্ছে একটা দরজার মতো, যেটাকে আমরা বলি স্ফিংটার থাকে, যেটাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফিগাল স্ফিংটার। এই গ্যাস্ট্রো ইসোফিগাল স্ফিংটার নর্মালি সেই স্টোমাক কন্টেন্টটাকে উপরে আসতে বাধা দেয়। যদি কোনো কারণে আপনার এই গ্যাস্ট্রো ইসোফিগাল স্ফিংটারটা রিল্যাক্স হয়ে যায় বা লুজ হয়ে যায়, তখন আপনার এই স্টোমাক কন্টেন্টটা ইসোফেগাস বা অন্ননালীতে আসে। তখন সেই অন্ননালীর মধ্যে থাকা যে মিউকাস মেমব্রেন সেটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনোজেন পুড়ে দেয়, সেখানে ইনফ্লামেশন তৈরি হয় এবং বুকে জ্বালা পোড়ার সৃষ্টি হয়। এখন আমরা জানবো যে কোন কোন কারণে আপনার এই যে গ্যাস্ট্রো ইসোফিগিয়াল যে স্ফিংটারটা আছে এটা হচ্ছে আপনার রিল্যাক্স বা লুজ হয়ে যায়। এর কিছু ফ্যাক্টর আছে। প্রথম ফ্যাক্টর হচ্ছে যে যারা হচ্ছে অবেসিটি বা যারা একটু স্থূলতা, তারপরে যাদের স্মোকিং বা ধূমপানের অভ্যাস আছে, যাদের মদ্যপানের অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স খুবই বেশি। এছাড়াও কিছু মেডিকেল ফ্যাক্টর আছে, যেমন আপনার অ্যাকালেশিয়া, স্ক্লেরোডার্মা, হায়াটাল হার্নিয়া, এইসব রোগের ক্ষেত্রেও আপনার এই গার্ড বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হওয়ার চান্স আছে। তৃতীয়ত হচ্ছে কিছু ফ্যাক্টর, যেমন আপনার স্টোমাকে কন্টেন্টটা ডিলেইড ইমটিং হচ্ছে, খুব তাড়াতাড়ি ইমটিং হচ্ছে না, সে সবসময় স্টোমাকে থাকতেছে, সেক্ষেত্রে উপরে ওঠার চান্স আছে। এছাড়াও কিছু ড্রাগস বা ওষুধ আছে যেগুলো এই বুকে জ্বালা পোড়াটাকে বাড়ায় দেয়। তার মধ্যে প্রথমে হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডোপামিন এবং সিডেটিভ। এমন কিছু ড্রাগস আছে যা আপনার এই যে গ্যাস্ট্রো ইসোফিগাল স্ফিংটার এটাকে রিল্যাক্স বা লুজ করে দেয়, যার ফলে আমাদের স্টোমাক কন্টেন্টটা ইসোফেগাসে উঠে আপনার বুকে জ্বালা পোড়ার সৃষ্টি করে। এখন আমরা জানবো যে কোন কোন কারণে আপনার বা কোন কোন অভ্যাসগুলো আপনার এই বুকে জ্বালা পোড়ার সৃষ্টি করতে পারে।
প্রথম যে অভ্যাস বা প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ধূমপান, মদ্যপান, এবং এছাড়া যাদের হচ্ছে খুব ফুডি হ্যাবিট, যারা হচ্ছে স্থূলাকার হয়ে গিয়েছে, ওয়েট বেশি, যাদের ডায়াবেটিস আছে, অ্যাজমা বা হাঁপানি আছে, বা যারা খালি পেটে দীর্ঘক্ষণ থাকে, এবং গর্ভাবস্থায়ও আমাদের এই গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ হওয়ার চান্স থাকে। এখন আমরা সর্বশেষ যে বিষয়টা সম্পর্কে জানব সেটা হচ্ছে আমাদের যে এই যে গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, এইটা আরও কয়েকটা কারণে খুব বাড়তে পারে। সেই কয়েকটা কারণ আপনাদের অবশ্যই জানতে হবে। সেটি হচ্ছে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া, অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া, অতিরিক্ত অম্লীয় খাবার খাওয়া, এবং যারা ভরপেট খাবার খায়। নর্মালি যখন একটা জায়গা পুরো ভরে থাকে সেখানে যদি একটু প্রেসার পড়ে তাহলে সেই জিনিসটা উপরে উঠে আসার চেষ্টা করে। ঠিক সেইভাবেই স্টোমাকে আপনার যখন ফুল ভরে থাকে, যখন অ্যাবডোমিনাল প্রেসার একটু পড়ে, সেই স্টোমাক কন্টেন্টটা উপরের দিকে উঠে আসে এবং আপনার এই গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ তৈরি করে। সর্বশেষ যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে এই গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজের ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট। এই ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের 3 ভাগে ভাগ করা আছে। প্রথম ধাপ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, দ্বিতীয় ধাপ হচ্ছে ড্রাগস, এবং তৃতীয় ধাপ হচ্ছে অ্যান্টি রিফ্লাক্স সার্জারি। সো নর্মালি যাদের অল্প একটু একটু হয় তাদের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন করলেই হয়ে যাবে। সো লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কি কি আছে? প্রথমে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আছে যাদের একটু অবেসিটি বা ওয়েট বেশি, তাদের ওয়েট লস করে নর্মাল বিএমআই এ আসতে হবে। দ্বিতীয়ত যে খাবারগুলো খেলে আপনার এই যে এই যে বুকে জ্বালা পোড়া বেশি হয় সেই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তৃতীয়ত আপনাকে যাদের ক্ষেত্রে রাতে শুইলে এই বিষয়টা বেশি হয় তাদের ক্ষেত্রে রাতে শোয়ার সময় আপনার মাথার দিকটা একটু উঁচু করে শুইতে হবে। সে কারণে এত বেশি উঁচু করা যাবে না যেটা আপনার ঘাড়ের ব্যথা সৃষ্টি করে, একটি নর্মালি উঁচু করলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে যাদের রাতে দেরি করে খাওয়ার অভ্যাস, এটাকে একদম পরিহার করতে হবে। তো রাতে যারা দেরি করে খান তাদের ক্ষেত্রে বলতেছি রাতে শোয়ার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে আপনাকে খাবার শেষ করতে হবে, এবং খাবার শেষ করার পরে ঘুমিয়ে পড়া যাবে না। অবশ্যই আপনাকে 3 থেকে 4 ঘন্টা কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে, এবং ঘুমানোর 2 ঘন্টা আগে আপনাকে পানি খাওয়া শেষ করতে হবে। এছাড়াও যাদের স্মোকিং এর অভ্যাস আছে, মদ্যপানের অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে এই ধূমপান এবং মদ্যপান ছেড়ে দিতে হবে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে কাদের ক্ষেত্রে ডক্টরের শরণাপন্ন হয়ে ড্রাগস নিতে হবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার দীর্ঘদিন ধরে এই বুকে জ্বালা পোড়া থাকতেছে এবং এটা আপনার নর্মাল কাজের ক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটাচ্ছে, এবং আপনার এটা দেখা যাচ্ছে যে খুবই একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে, আপনি কোনো কাজে মন দিতে পারতেছেন না সেই ক্ষেত্রে, এবং আপনার বমি হচ্ছে অনেক, তাহলে আপনাকে সেই ক্ষেত্রে ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনাকে ড্রাগস নিতে হবে। নর্মালি আমরা গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজের জন্য যে ড্রাগসটা খাই সেটা হচ্ছে অ্যান্টাসিড, যেটা বুকের জ্বালা পোড়া ইমিডিয়েট কমায়। এছাড়াও ক্রনিক বা দীর্ঘস্থায়ীভাবে কমানোর জন্য প্রোটন পাম্প ইনহিবিটরস যেমন ইসোমেপ্রাজল, ওমিপ্রাজল এমন কিছু ওষুধ আছে, এবং H2 রিসেপ্টর ব্লকার, রেনিটিডিন, ফেমোটিডিন এইসব ওষুধ দিয়ে থাকে। এছাড়াও যাদের ডিসমোটিলিটি ফিচার আছে তাদের ক্ষেত্রে ডমপিরিডনও অনেক হেল্পফুল। তৃতীয়ত হচ্ছে অ্যান্টি রিফ্লাক্স সার্জারি। যেসব রোগী মনে করতেছে যে এতদিন প্রোটন পাম্প ইনহিবিটর খাবে না, তাদের ক্ষেত্রে অনেক সময় অ্যান্টি রিফ্লাক্স সার্জারি করা হয়ে থাকে। তো যারা ওষুধ খাবেন তাদের ক্ষেত্রে অবশ্যই লাইফস্টাইল মেনটেন করতে হবে, প্লাস ওষুধ খেতে হবে, তাহলেই আপনার এই রোগটা সেরে যাবে। কারণ আপনি এই ওষুধটা সবসময় খেতে পারবেন না, প্রত্যেকটা ওষুধেরই কিছু সাইড ইফেক্ট আছে। সো সেই সাইড ইফেক্ট থেকে মুক্ত হতে হলে আপনাকে সেই ওষুধ খেয়ে নর্মাল একটা পর্যায়ে আসার পরে ডক্টরের শরণাপন্ন হয়ে সেই ওষুধ বাদ দিয়ে আপনার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই আপনার এই রোগটাকে মেনটেন করতে হবে। এভাবেই আপনি এই রোগটা থেকে সুস্থ থাকতে পারবেন, মুক্তি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আবারও বলতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।